এই ঘটনাটি ঘটেছিল আমার নিজের সঙ্গে একটি ট্রেন যাত্রায়। আমরা সবাই চট্টগ্রাম থাকি। ঘটনার দিনের তারিখ মনে নেই আমার, তবে ঘটনাটি শীতকালের। আমরা ঢাকায় এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলাম। অনুষ্ঠান শেষ করে আরো 10-12 দিন ঘুরে বেরিয়েছি। আত্মীয় স্বজনকে দেখা, পুরনো বন্ধুদের সঙ্গে বসা, শহরের রাস্তাঘাটে দল বেঁধে ঘোরা, ঠিক যেরকম হয় অনেকদিন পর সবাই একত্র হলে। ফেরার সময়টা এসে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। ঢাকার ঠান্ডা আর উৎসবের রেশ ফেলে কারোরই যেতে ভালো লাগছিল না। তারপরও চট্টগ্রাম ফিরতেই হলো, কারণ বাড়িতে বাবা একা ছিলেন। তার স্বাস্থ্যের অবস্থা খুব একটা ভালো ছিল না। বিয়ের অনুষ্ঠানে তাই তিনি যেতে পারেননি। আমার স্পষ্ট মনে আছে, সময়টা ছিল 23 কিংবা 24 ডিসেম্বর। সেই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জেরে ট্রেন লেট করছিল। সেই দিনটাতেই আমরা টিকিট কেটে নিলাম। আমি ট্রেনটির নাম বলছি না, মনে নেই, তবে আমার মনে হয় সন্ধ্যা 6টা বা 7টার দিকে ট্রেনটা ছাড়ত। আমরা সেদিন একটা কেবিন নিয়েছিলাম, পুরোপুরি বন্ধ করা যায় এমন ছোট্ট একটা কেবিন। সামনে ভালো মানের দরজা, ভেতরে 4 জন বসার মতো জায়গা, উপরে নিচে ঘুমানোর মতো ব্যবস্থা ছিল। আমাদের সঙ্গে যারা পুরুষ যাত্রী ছিলেন তারা অন্য বগিতে ছিলেন। দুঃখিত, আমি আমার পরিচয় দিইনি। আমার নাম আসমা। আমি সে সময় ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়তাম। ঘটনায় ফিরি। বাইরে আবহাওয়া খারাপ, হালকা টুপটাপ বৃষ্টি পড়ছিল। প্ল্যাটফর্মে নরম কাদা, ঠান্ডা বাতাস। ট্রেন ছাড়ার পর জানলার কাছে জলবিন্দু গড়াতে লাগলো। বগিতে লোহার গন্ধ, ভেজা কাপড়ের গন্ধ, চায়ের ধোঁয়া, সব মিলিয়ে অদ্ভুত এক পরিবেশ। ট্রেন চলতে চলতে 3 ঘন্টা কেটে গেল। ট্রেন যাত্রায় যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর কেউ না কেউ এসে ডাক দেয়। চা বিক্রেতা, আবার কখনো ডিম বিক্রেতা, কখনো বোতল পানি বিক্রেতা। আমি মনের ভেতরে একটা ছোট্ট দায়িত্ববোধ অনুভব করি, যেন কারো ডাক ফেলতে নেই। যখনই কেউ আসে আমি কিছু না কিছু কিনে নেই। চায়ের কাপ হাতে হালকা ধোঁয়া, ঠোঁটে গরমের তাপ, জানলার বাইরে বৃষ্টি, ভেতরে ফিসফাস। এই কোমল ছন্দটা আমাকে মারাত্মক খুশি করে। তবে কেবিনটাতে দরজা লাগানো ছিল বলে বিক্রেতারা ডাক দিয়ে সাড়া না পেলে দরজায় আলতো নক করে জিজ্ঞেস করত, আপনাদের কিছু লাগবে? তাদের এই আসা যাওয়া রাত 10:30টার দিকে থেমে যায়। এরপর আর কেউ কিছু বিক্রি করতে আসে না। সবাই জানে এই সময়ে মানুষ ঘুমিয়ে পড়ে। অকারণে বিরক্ত করা ঠিক না। প্রায় রাত 12টা বাজে। আমার খালা আর আমার আম্মু ঘুমিয়ে পড়েছেন। আমি তখন একটা ফোন নিয়ে বসি। রাতে আমার ঘুম আসে না, তাই পড়তে ভালো লাগে। একটা নোবেল পড়ছিলাম। বাইরে তখনও সামান্য বৃষ্টি। বগির জয়েন্টে ঠক ঠক শব্দ, দূরে লোকোমোটিভের নরম গর্জন। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। প্রথমে ধড়াস করে ওঠার মতো ভয় পেয়েছিলাম। তারপরে ভাবলাম হয়তো আমাদেরই সঙ্গে আসা অন্য বগি থেকে কেউ এসেছেন। ধীরে ধীরে নিচে নামলাম। দরজার কাছে গিয়ে খুব কম আওয়াজে জিজ্ঞেস করলাম, কে? বাইরে কে? কোনো উত্তর এলো না। দরজা আলতো করে সরিয়ে বাইরে তাকালাম। কাউকে দেখা গেল না। খানিকটা দ্বিধায় পড়ে দরজাটা খুলে বাইরে উঁকি দিলাম। 2 পাশে যতটা দূর চোখ যায় ফাঁকা করিডোর, শুধু বাতাস আর ট্রেনের ঝিম ধরা শব্দ। ভাবলাম হয়তো ভুল শুনছি। ফিরে এসে সিটে শুয়ে পড়লাম। কয়েক সেকেন্ডও পার হয়নি, আবার কড়া নাড়া। এবার টোকাটা স্পষ্ট, দ্রুত, একটানা। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। ভয়ে আমি আমার খালাতো বোন রাফিয়াকে বললাম, আপু, বাইরে কেউ টোকা দিচ্ছে। সে অর্ধনিদ্রায় উঠে বসে জিজ্ঞেস করল, কে? আমরা সবাই চুপচাপ অপেক্ষা করতে লাগলাম টোকাটা আবার ফিরে আসে কিনা। কিন্তু আর কোনো টোকা এলো না। তারা বিরক্ত হয়ে আমাকে বকা দিয়ে আবার শুয়ে পড়ল। আমার কিন্তু ঘুম ভাঙলেই আর ফেরে না। মাথার ভেতর দরজার টোকাটা ঘুরতে লাগলো। প্রথমটা হয়তো কল্পনা, কিন্তু দ্বিতীয়টা আমি নিশ্চিত শুনেছি। ঠিক তখন পাশের কেবিন থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। কোন রকম বিরক্তি লাগেনি, বরং মনে হলো এই রাতের ঠান্ডা আর অচেনা শব্দের ভেতর অন্তত কারো
নিঃশ্বাস আছে, কারো জেগে থাকা আছে। এমন টান টান সময়ে যদি কাছে একটাও কুকুরের ডাক বা কোনো মানুষের খুক খুক কাশি শোনা যায়, তাতেই মন জেগে ওঠে, সাহস পায়। আমিও তাই অনুভব করলাম। নিজের মনে মনে বললাম, বাচ্চাটা কাঁদছে, মানে লোকজন আছে, সব ঠিক আছে। আমি আবার ফোনের দিকে চোখ নামালাম। ধীরে ধীরে কান্নার শব্দ থেমে গেল। ট্রেনের মৃদু দুলুনি আর পাতার মতো টুপটুপ শব্দ ভালো লাগছিল শুনতে। রাত তখন প্রায় 1টা বা 1:30। আমি উঠে ওয়াশরুমে গেলাম। দরজা লাগিয়ে সিঙ্কের দিকে এগোচ্ছি, হঠাৎ সব লাইট নিভে গেল। গা কাঁটা দিয়ে উঠল, মুখ দিয়ে অজান্তেই চিৎকার বেরোলো। ঠিক পরক্ষণেই লাইট ফিরে এলো, কিন্তু ফিরে আসার সঙ্গে সঙ্গে আমার চোখ পড়ল আয়নায়। পরিষ্কার দেখলাম আমার পেছনে যেন কারো ছায়া সরে গেল, খুব কাছে, এমন ভাবে যে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। বুক ধড়ফড় করতে লাগলো। আর দেরি না করে দরজাটা জোরে লাগিয়ে বেরিয়ে এলাম। দরজা এমন শব্দে বন্ধ হলো যে সবাই চমকে উঠে চোখ মেলল। আমি নিজেও বুঝতে পারলাম না কেন দরজা ওইভাবে ধাক্কা দিয়ে বন্ধ করলাম। ভেতরে ফিরে এসে দেখলাম আম্মুর চোখ যেন আমাকে তাড়া করছে। জানি তিনি রাতে ঘুমের ওষুধ খান। তাকে যদি এখন ভয় পেয়ে কিছু বলে ফেলতাম বড় বিপদ হতো। নিজেকে সামলে আগের জায়গায় শুয়ে পড়লাম। তবু হাত পা কাঁপা থামছে না। ঠিক তখনই ভেতরের ওয়াশরুমের দিক থেকে প্রচুর পানির শব্দ এলো, যেন ট্যাপ পুরো খোলা। নিচের বার্থ থেকে আম্মু ছোট্ট নির্দোষ গলায় বললেন, তুই পানির ট্যাপ খোলা রেখে এলি? আমি কি বলি? আমি তো এখনো কিছু স্পর্শ করিনি। পানির ট্যাপ খোলা রাখার প্রশ্নই ওঠে না। তবু আম্মুর কথার ভয়, তার দুশ্চিন্তা আমাকে বাধ্য করলো আবার উঠে যেতে। দরজা খুলে দেখলাম ভেতরে সব লাইট জ্বলছে, ট্যাপও খোলা। আমি দ্রুত গিয়ে সব বন্ধ করে দিলাম, লাইট নিভিয়ে ফিরলাম। খালা তখনও গভীর ঘুমে। বাইরে রাত আরো ঘন হচ্ছে। 1:30টার কিছু পর ট্রেন হঠাৎ একটা ঝাঁকুনি খেল, তারপর থেমে গেল। প্রথমে ভাবলাম কোনো স্টেশন এসেছে, কিন্তু জানালার বাইরে কেবল অন্ধকার। দূরে কোথাও টিম টিম আলো নেই, একটা সাইনবোর্ড নেই, একেবারে নিস্তব্ধ। এই সময় পাশের এক কেবিন থেকে মহিলাদের কথা বলার শব্দ এলো। কিছুক্ষণ পর মনে হলো ওরা কেবিন ছেড়ে প্যাসেজে দাঁড়িয়েছে। কথাবার্তার আওয়াজ আরো পরিষ্কার। আমি ধীরে ধীরে নিচে নামলাম। দরজা খুলে আলতো ফাঁক করে বাইরে তাকালাম। দেখলাম 3 জন মহিলা পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে। ওদের গায়ে বোরখা, মুখ ঢাকা, পিঠ পর্যন্ত কালো কাপড় নামানো। সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম, আপু, ট্রেনটা কেন থেমেছে? কিছু জানা আছে? তারা একবার তাকালেন, যেন আমাকে দেখে অবাক। তারপর কোনো উত্তর না দিয়ে কেবল নিজেদের মধ্যেই ব্যস্ত হয়ে গেলেন। আমি হকচকিয়ে গেলাম। এতটা অসৌজন্যতা কেন? মাথায় আসছিল না। রাগও লাগলো, তবু কিছু বললাম না। দরজা লাগিয়ে নিজ জায়গায় ফিরে এলাম। শুয়ে পড়লাম। মনে হচ্ছিল আজকের যাত্রাটা অদ্ভুত। শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু কেমন উল্টো পাল্টা। এর কিছুক্ষণ পর আমার মোবাইল থেকে বাচ্চাদের খেলাধুলার শব্দ ভেসে এলো। অদ্ভুত লেগেছিল। মোবাইলটা হাতে নিলাম। স্ক্রিন জ্বলে উঠতেই চোখে পড়ল 2-3টা বাচ্চা। বয়স হবে 8-9। তারা একসঙ্গে খেলছে। চোখে ধোঁকা ভেবেছিলাম, কিন্তু দৃশ্যটা অস্বাভাবিকভাবে স্পষ্ট। ওদের খেলা দেখতে দেখতে আমারও মন হালকা হচ্ছিল। কিন্তু যেই মুহূর্তে তাদের কারো চোখ আমার দিকে পড়ল, দেখতে পেলাম ওরা থেমে আমাকে এক ধরনের রাগান্বিত চোখে দেখছে, ঠিক যেমন কিছুক্ষণ আগে 3 জন মহিলা দেখছিল। বুকের ভেতরটা ভয়ে ভরে গেল। আমি আস্তে করে মোবাইলটা নামিয়ে রেখে নিজের সিটে শুলাম। জানতাম না সামনে কি অপেক্ষা করছে। হঠাৎ জানলার দিক থেকে টোকা পড়ল। চমকে উঠে বসলাম। টোকাটা এবার দরজায় নয়, জানালায়। কানকে বিশ্বাস হচ্ছিল না। চলন্ত ট্রেনে বাইরে থেকে জানালায় টোকা দিবে কে? আমি নিজের কান ধরলাম, যেন ভুল শুনছি কিনা যাচাই করি। কিন্তু না, টোকা চলছে। 1 বার, 2 বার, তারপর থেমে থেমে। ট্রেন তখন পূর্ণ গতিতে ছুটছে। ধীরে ধীরে জানালার দিকে তাকালাম। কাঁচের খুব কাছে একটা মুখ, ভেজা কাঁচের সঙ্গে প্রায় লেগে থাকা একজন লোক ঝুলে আছে জানালার সমান্তরালে। আর অদ্ভুত
গেছে। আমার শরীর বরফ হয়ে গেল। বুঝে না উঠতে পেরে আমি হাত বাড়িয়ে চেইন টেনে দিলাম। তারপর কি হয়েছে জানি না, মনে আছে শুধু অন্ধকার, শরীরটা হালকা হয়ে যাওয়া, তারপর সম্পূর্ণ শূন্য। সকালে চোখ খুলতে দেখি আম্মু আর বোনেরা আমার চারপাশে, তাদের মুখে দুশ্চিন্তার রেখা। তারা জিজ্ঞেস করছেন, আসমা, কি হয়েছে তোমার? আমি তাদের দিকে তাকিয়ে উল্টো প্রশ্ন করলাম, তোমাদের কি হয়েছে? মনে হচ্ছিল আমি এখনো বুঝে উঠতে পারছি না ঠিক কি ঘটেছে। মাথা ভার, শরীর অবশ। ঠিক তখনই আম্মু বললেন, রাতে তুমি বাইরে অচেতন হয়ে পড়েছিলে। ঝড় শুরু হওয়ার সময় কেউ দরজায় কড়া নেড়ে আমাদের তোমার অবস্থার কথা জানিয়েছিল। তার মুখে ঝড়ের কথা শুনে রাতের ঘটনাগুলো হঠাৎ করে মাথায় ভেসে উঠল। কড়া নাড়া, বাচ্চার কান্না, বাথরুমের লাইট, জানালার টোকা, সেই হাসি মুখ। এর কিছুক্ষণ পর টিটি সাহেব আমাদের কেবিনে এলেন খোঁজ খবর নিতে। আমি তাকে সব খুলে বললাম, আঙ্কেল, রাতে বাচ্চারা খেলছিল, 3 জন মেয়ে কথা বলছিল। আমি তাদের জিজ্ঞেস করলাম ট্রেন কেন থেমেছে, কিন্তু তারা উত্তর দেয়নি। ওয়াশরুমের পানি নিজে থেকেই পড়ছিল। টিটি সাহেব শান্ত গলায় বললেন, শোনো মা, তোমাদের এই বগিটাতে তো অন্য কেউ ছিল না। তোমার খালু আমার পরিচিত, তার কথা মতোই আমি তোমাদের সবাইকে এই বগিতে দিয়েছিলাম। এখানে তোমাদের পরিবার ছাড়া আর কেউ নেই। কেবিন বগি এমনিতেও খুব একটা কখনো ভরে না, আর এই বগিতে শুধু তোমরাই। 2টো কেবিন ফাঁকা যাচ্ছে। কাউকে দেখে থাকলে তুমি তোমার পরিবারের কাউকেই দেখেছ হয়তো। তার কথা শুনে আমি বিছানা থেকে উঠে পড়লাম। বললাম, আঙ্কেল, কি বলছেন? আমি নিজে চোখে দেখেছি, বাচ্চাদের কান্না শুনেছি, খেলতে দেখেছি। 3 জন মহিলা করিডোরে দাঁড়িয়ে কথা বলছিল, আমার চোখের সামনেই কেবিনে ঢুকে গেল। তিনি হাসলেন না, অবজ্ঞাও করলেন না, কেবল বললেন, চলো তুমি আমার সঙ্গে এসো, নিজে দেখে নাও। আমি কেবিন থেকে বেরোলাম। তিনি এক এক করে পাশের সব কেবিনের দরজা খুললেন। সবগুলো আমাদের মানুষ, যা আমাদের জানা ছিল না। আর বাকি 2টা কেবিন ছিল, সেগুলো খালি, বিছানা গুছিয়ে রাখা, বালিশে কেউ শোয়নি, বাতাসে পুরনো কম্বলের গন্ধ। তারপর আমি মানতে পারছিলাম না। বললাম, আঙ্কেল, হতে পারে তারা কোনো একটা স্টেশনে নেমে গেছে। তিনি মাথা নাড়লেন। আমি রোজকার এই ট্রেনের দায়িত্বে থাকি, কে ওঠে কে নামে কোনো কিছু চোখ এড়ায় না। কাল রাতে এই বগিতে অন্য কেউ ছিল না যারা এখানে নামবে বা উঠবে, এটা আমি নিশ্চিত। মাথার ভেতর তখন কেমন যেন ঠুক ঠুক করে কিছু বাজছে। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আমি আবারও হঠাৎ অন্ধকারে ডুবে গেলাম। জ্ঞান ফিরল তখন আমরা বাড়িতে, সবাই ভীষণ চিন্তিত। আমি কি দেখলাম, কি হলো, কেন আমি বদলে গেলাম, যে আমি হাসি খুশি কথা বলতে ভালোবাসি, হঠাৎ যেন চুপচাপ একা একা তাকিয়ে থাকি। বাড়ির বড়রা বুঝে ফেলল আমি কিছু একটা দেখে ভয় পেয়েছি। একদিন আম্মুর এক খালা আমাদের বাড়িতে এলেন। তিনি নাকি একটা অদ্ভুত পদ্ধতি জানেন। তিনি আমার হাতের নখ কালো করে রং করেন, তারপর সেই নখের উপরে কিছু একটা পড়েন। তারপর সেই কালো নখে কিছু একটা দৃশ্য ভেসে ওঠে। অন্য কেউ কথা বললে কখনো বিশ্বাস করতাম না, নিজের চোখে না দেখলে হয়তো আজও বিশ্বাস করতাম না। আমি আম্মুর কাছে গেলাম, তার খালার পাশে বসলাম। তিনি আমার আঙুলের নখে কালো রং লাগালেন, নিঃশব্দে দোয়া পড়লেন। কয়েক মুহূর্তের মধ্যে দেখা গেল সেই নখের ওপর যেন ছবি ফুটে উঠছে। ট্রেনের কেবিন, দরজার জালি, করিডোরের আলো ছায়া। আমি দাঁড়িয়ে আছি। দরজায় কড়া নাড়ার শব্দ, বাচ্চার কান্না, সব যেন ছোট্ট পর্দায় চলা সিনেমা। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি যা যা দেখেছি, যা যা ভুলতে চেয়েছি, সব সেখানে আমার নিজের আঙুলে। আমি আম্মুর খালাকে একটা কথা বলেছিলাম, জাপানি। এই শব্দটা বারবার কেন জানি না আমার জিভে এসে আটকে যাচ্ছিল। কেন বলেছিলাম বুঝি না, কিন্তু বলেছিলাম। দৃশ্য চলতে থাকলো। তারপর এলো শেষ দৃশ্যটা। জানালার খুব কাছে ঠেসে থাকা সেই লোকটার মুখ, কাঁচে জল, হাসির অদ্ভুত টান। মনে হলো সে যেন আরো কাছে আসছে, আরো ঠান্ডা হচ্ছে বাতাস। আমি সামলাতে পারলাম না, আবার অজ্ঞান হলাম। চোখ খুলতেই দেখলাম আমি বিছানায়, গলায় একটা তাবিজ ঝুলছে। আম্মু মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। খালাম্মা বলছেন, তোমাদের বগিতে জিনেদের একটা পরিবার ছিল,
তারা তোমাকে লক্ষ্য করছিল, তোমার দিকে বারবার নজর দিচ্ছিল। তুমি চুপচাপ থেকে সবকিছু দেখেছিলে বলে তারা ভাবছিল তোমাকে আরো বিরক্ত করবে। আজ থেকে সেই জিনেরা আর তোমাকে বিরক্ত করতে পারবে না, ইনশাআল্লাহ। কথা শুনে বুকের ভেতর অদ্ভুত স্বস্তি এলো, কিন্তু সঙ্গে সঙ্গে অন্যরকম একটা শীতল অনুভব হলো। মনে হলো কাল রাতে যা দেখেছি তা কল্পনা নয়, আমি সত্যি দেখেছি। আর সেই সত্যি জিনিসটা মানুষ ছিল না। এরপরের দিনগুলোতে অনেকবার নিজেকে প্রশ্ন করেছি, ট্রেনের করিডোরে বাতাস কি আমাকে ধোঁকা দিয়েছিল? কাচের উপরে জমে থাকা জলবিন্দুগুলো কি মুখ বানিয়েছিল? নাকি সত্যি সেই 3 জন মহিলা, সেই বাচ্চারা, সেই হাসি মুখ জানালা ভর করেছিল? যতবার ভাবি ততবার মনে পড়ে টিটি সাহেবের চোখের ভেতরকার মৃদু উদ্বেগ, তার নীরব নম্রতা। তিনি আমাকে কষ্ট না দিয়ে সত্যিটা বলেছিলেন। আর আম্মুর খালার নখের পর্দায় ভেসে ওঠা দৃশ্যগুলো, সেগুলো তো কারো তৈরি করা নয়, আমার নিজের স্মৃতি থেকেই সেই দৃশ্য উঠে আসা। সময় গড়িয়ে গেছে, আজ 15 বছর পার হয়ে গেছে সেই রাতের ঘটনা, এখন 15 বছরের অতীত। তবু এই ঘটনার কথা মনে পড়লে শরীরের লোম দাঁড়িয়ে যায়, পিঠের ওপর শীতল বাতাস বয়ে যায়। যেদিন প্ল্যাটফর্মে বৃষ্টির পানি গড়াচ্ছিল, যেদিন দরজার ওপারে কেউ না থাকা সত্ত্বেও টোকা পড়েছিল, বাথরুমের লাইট নিভে গিয়েছিল, জানালায় টোকা পড়েছিল চলন্ত ট্রেনের ভেতরেও, চোখ বন্ধ করলে আজও সেসব শব্দ শুনি। আপনারা বিশ্বাস করুন বা না করুন, আমার দেখাটা আমার নিজের। আমি জানি সেই রাতে আমি একা ছিলাম না, কেউ ছিল, সে ছিল অদৃশ্য। হয়তো তারা কিছু করতে চায়নি, কেবল আমার চলমান জীবনের কাছে এসে নিজেদের উপস্থিতি জানান দিয়েছিল। আর একটা কথা, সে রাতে যদি দরজায় কড়া নেড়ে কেউ আমাদের খবর না দিত, আমি হয়তো আরো বড় বিপদে পড়তাম। কে ছিল সে? কিভাবে জানলো? আবার কেন কেউ আমাদের কেবিনে এসে বলল? এসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবার নতুন কোনো ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা 1.5 মিলিয়ন সেলিব্রেশনে আছি এবং আপনারা শুনছিলেন সিফাত আলমের পাঠানো একটি ঘটনা, যে ঘটনাটি তার সাথে শেয়ার করেছেন কে, আমি সেই নামটি বলেছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। চলুন আমরা ফিরে যাই পরের ঘটনায়।